নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। তো চলে এসেছি আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের পর্ব নিয়ে, যেখানে আজকের ক্লাসে আমরা আলোচনা করব সংবিধান অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর নিয়ে, এবং প্রতিটি প্রশ্নের সাথে থাকবে অতিরিক্ত তথ্য অর্থাৎ ডিটেলস ইনফরমেশান নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। অবশ্যই প্রতিটি প্রশ্ন খুব সুন্দরভাবে তোমাদের রাখা রয়েছে, আর একদম আমাদের সামনে এক্সাম রয়েছে WBSSC গ্রুপ সি গ্রুপটি। তো সেই সম্পর্কিতই আমাদের ক্লাসটি থাকবে, যাতে তোমরা এক্সামে ভালোভাবে কমনটা পেতে পারো। তো তোমরা হয়তো খেয়াল করেছো আমাদের ক্লাস আজকে প্রায় 6 থেকে 7 দিন পর আসছে। তো এর একটু কারণ রয়েছে, প্রথমে তোমাদের একটু কারণ বলে দিচ্ছি প্রথমে 2-3 মিনিটের মধ্যে। তো এর প্রধান কারণ হচ্ছে আমাদের কাছে বহু ছাত্রছাত্রী অনেক PDF নিয়ে থাকে বা অনেক নোটস কিন্তু আমরা প্রোভাইড করি, সেগুলো কিন্তু নিয়ে থাকে। তো এর জন্য তোমরা কি করো, অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু যোগাযোগ করো। কিন্তু হোয়াটসঅ্যাপের যে নাম্বারটি রয়েছে সেটা প্রচুর পরিমাণে মেসেজ আসার কারণে তোমরাই প্রচুর পরিমাণে এত মেসেজ করেছো যে হোয়াটসঅ্যাপটা কিন্তু টেম্পোরারিভাবে বারবার ক্লোজ করে দিচ্ছে, ব্লক করে দিচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে যে AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা জানি যে সমস্ত জায়গাতেই চলে এসেছে, হোয়াটসঅ্যাপও কিন্তু সেটা চালু করে দিয়েছে। তো হোয়াটসঅ্যাপকে বারবার কিন্তু তাদের টিমকে রিকোয়েস্ট করার পর তারা কিন্তু পুনরায় আবার সেটাকে সচল করে দিচ্ছে, কিন্তু পুনরায় বারবার তোমরা যখনই প্রচুর পরিমাণে মেসেজ আসছে, এটাকে বলা হচ্ছে বাল্ক মেসেজ। হোয়াটসঅ্যাপের AI ভাবছে সেটা বাল্ক মেসেজ আসার কারণে অজানা নাম্বার থেকে মেসেজ আসছে, এই কারণে সেটা টেম্পোরারিভাবে বন্ধ করে দিচ্ছে। তো বারবার তো এই সমস্যার সমাধান কতবার করা যাবে, তাই না? তো অবশ্যই হোয়াটসঅ্যাপের টিমও যাই হোক এটাকে আমাদের সাথে সহযোগিতা করেছে। তো যাই হোক, তোমাদেরকে বলে রাখি, তোমাদের আর এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে বেশি পরিমাণে মেসেজের কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র তোমাদের যাদের সমস্যা হবে তারাই শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে। এবার তোমাদের অল্টারনেট যে পদ্ধতি বা অল্টারনেট যে PDF কালেকশানের পদ্ধতিটা রয়েছে সেটাকে একটু সংক্ষেপে বলে দিই। তো এই ধরনের সমস্যার কারণে, বারবার ডিস্টারবেন্সের কারণে তোমাদের জন্য আমরা একটি মোবাইল অ্যাপ্লিকেশনের সমস্যার সমাধানের জন্য এটাকে নিয়ে আসছি। তো এই যে মোবাইল অ্যাপটি তোমরা সকলে কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে, তার লিঙ্ক গুগল প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। অবশ্যই আমাদের যে চ্যানেলের নাম রয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স, সেই নামেই কিন্তু আমাদের এই যে অ্যাপ রয়েছে সেটারও কিন্তু সেম নাম রয়েছে। তোমরা অবশ্যই ডেসক্রিপশানে যে লিঙ্ক রয়েছে সেখান থেকেই ডাউনলোড করবে, তারপর সেটাকে রেজিস্টার করে লগ ইন করবে। তো তোমাদের প্রসেসটা একটু দেখিয়ে দিই। অবশ্যই প্রথমে তোমরা আমাদের প্লে স্টোর থেকে ডেসক্রিপশান বক্সের লিঙ্ক পাবে, সেখান থেকে অবশ্যই অ্যাপটা ডাউনলোড করবে। তারপর এই ধরনের তোমরা কিন্তু রেজিস্টার করবে। ফার্স্টে তোমাদের নাম, ফোন নাম্বার, ইমেল আইডি এবং পাসওয়ার্ড দেবে একটা, এবং পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। তারপর তোমরা রেজিস্টার করে দেন ইমেল আইডি দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পর তোমাদের এই ধরনের ইন্টারফেস আসবে সামনে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ XYZ, এটা কোনো কিছু তোমাদের প্রয়োজন নেই, যেটা বলছি তোমাদের সেটা তোমরা একটু দেখে নাও। এখানে কিন্তু যে পেইড PDF যে অপশানটি রয়েছে, এই যে সেকশনটা, এই সেকশনটাই তোমরা দেখতে পাচ্ছ। এইখানে ফার্স্টে তোমরা ক্লিক করবে। এখানে যখনই তোমরা ক্লিক করবে তারপর তোমাদের নেক্সট পেজ ওপেন হবে। এখানে এই দুটো যাদের প্রয়োজন রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা এটাতে ক্লিক করবে। যদি তোমাদের কমপ্লিট GK GS প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমরা এটাতে ক্লিক করবে। এবং পরবর্তী তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লিক করো তাহলে তোমাদের এই পেজটা ওপেন হবে। 2025-এর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পাবে, এবং 2026-এরটা কিন্তু এখানে আপডেট করা হবে। ঠিক আছে, 2026-এরটা এখানে এখনও 2026-এরটা আপডেট করা হয়নি, খুব শীঘ্রই হয়ে যাবে। এবং 2025-এরটা তোমরা যদি মান্থলি প্রয়োজন হয় এখান থেকে মান্থলি নিতে পারবে, এবং যদি তোমাদের এটা ইয়ারলি প্রয়োজন হয় তো টোটাল 2025-এর ইয়ারলিটা এটা তোমরা নিতে পারো। এবং পরবর্তী তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা তোমাদের প্রয়োজন রয়েছে সেটা তোমরা অবশ্যই প্রয়োজন মতো এখানে নিয়ে নেবে। সেটা জানুয়ারি, ফেব্রুয়ারি, সেটা মান্থলি এখানে অ্যাভেলেবেল রয়েছে। এবং যাদের প্রয়োজন, তোমাদের সামনে SSC আমাদের গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম রয়েছে, তো তোমাদের জন্য স্ট্যাটিক জিকে বা ইতিহাস বা সংবিধান যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে, অবশ্যই এই যে সেকশনটা পাচ্ছ কমপ্লিট স্ট্যাটিক জিকে, এখানে কমপ্লিট GK GS রয়েছে। এর ভেতরে তোমরা সাবজেক্ট ওয়াইজের একটা সেকশন পাবে, এবং তার মধ্যে গেলে তোমরা কিন্তু হিস্ট্রি, স্ট্যাটিক জিকে এবং ভারতের সংবিধানের তোমরা ওইখানে সেকশন পেয়ে যাবে। সেগুলোতে মধ্যে যেটা তোমাদের প্রয়োজন সেখানে তোমরা পেমেন্ট করবে। পেমেন্ট করার পর তোমরা রিসিভও পাবে, এবং সেখানেই কিন্তু তোমরা এখানেই PDFটাও সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। প্রয়োজন মনে হলে তোমরা কিন্তু PDFটা তোমাদের ফোনে ডাউনলোডও করতে পারবে। এবং এটা আমাদের অ্যাপের লোগো রয়েছে। এছাড়া আমাদের সমস্ত PDF যেমন প্রিন্টেবল ছিল তোমরা সকলে প্রিন্ট করতে পারতে, সেরকম প্রিন্ট করতে পারবে। সেক্ষেত্রে কোনো সমস্যা তোমাদের হবে না। এবং তাছাড়াও যদি এর পরবর্তী তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। সমস্ত লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে। চলো, ফার্স্ট প্রশ্ন রয়েছে আজকে, নীতি আয়োগ
কোন সংস্থা পরিবর্তে গঠিত হয়েছে? তো নীতি আয়োগ আমরা সকলেই চিনি নীতি আয়োগ যেটা কিন্তু আগে ছিল কোনটা, প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশন। এই যে পরিকল্পনা কমিশন রয়েছে, যেটা তোমাদের এর আগে সেট আপ করা হয়েছিল কত সালে? অবশ্যই সেট আপ করা হয়েছিল পরিকল্পনা কমিশন কত সালে? 1950-এ। 1950-এর যে প্ল্যানিং কমিশন রয়েছে সেটাই কিন্তু পরবর্তীকালে আমাদের রিপ্লেস হয়ে যায় নীতি আয়োগের মধ্যে, এবং নীতি আয়োগ যেটা কিন্তু 2015 সালে এটা সেট আপ করা হয়েছে। আর এই যে নীতি আয়োগ রয়েছে এর চেয়ারম্যান রয়েছেন কে? আমাদের চেয়ারম্যান রয়েছেন প্রধানমন্ত্রী, কারণ প্রধানমন্ত্রী যিনি থাকেন তিনি কিন্তু এই নীতি আয়োগের চেয়ারম্যান পদে থাকেন। এবং এটা কিন্তু 1 জানুয়ারি 2015 সালে তোমরা এখানে দেখতে পাচ্ছ নিচে পরিকল্পনা কমিশনের বদলে নীতি আয়োগ কিন্তু গঠন করা হয়েছে। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেগুলো একটু বলে দিই। যে এই যে নীতি আয়োগ রয়েছে না, এটা আগে ছিল প্ল্যানিং কমিশন, যেটা 1950-এর মোটামুটি মার্চের দিকে তোমাদের সেট আপ করা হয়েছিল। সেই সময় ছিলেন চেয়ারম্যান জওহরলাল নেহরু। ঠিক আছে, সেই সময় আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু, তিনি কিন্তু এর চেয়ারম্যান ছিলেন। এছাড়া প্রেসিডেন্টও সম্ভবত ছিলেন তিনি গুলজারিলাল নন্দা। ঠিক আছে, আর বর্তমানে কে রয়েছেন সেটা আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট। বর্তমানে কিন্তু রয়েছেন কে? চেয়ারম্যান রয়েছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভাইস চেয়ারম্যান রয়েছেন সুমন কে বেরি, এবং এর সিইও রয়েছেন কে? BVR সুব্রমণিয়াম। এই তিনটে অবশ্যই তোমরা দেখে রাখবে। এছাড়া আমরা অ্যাপয়েন্টমেন্টের যে ক্লাস দিই সেখানে সমস্ত কিছু আপডেট দিয়ে দেওয়া হয়, খুব শীঘ্রই তোমাদের সেই ক্লাসটি চলে আসবে। পরবর্তী যে প্রশ্ন রয়েছে, একজন রাজ্যপালের পদের মেয়াদ সাধারণত কত বছর হয়ে থাকে? তো একজন যে রাজ্যপালের পদের যে মেয়াদ হয়ে থাকে সেটা কত বছর? অপশান রয়েছে আমাদের 4টে, সঠিক অ্যান্সার হয়ে যাবে 5 বছর কিন্তু হয়ে থাকে রাজ্যপালের পদের যে মেয়াদ, সেটা কিন্তু 5 বছর হয়ে থাকে। এখানে অপশানে তোমরা এখানে দেখতে পাবে অতিরিক্ত তথ্যে, মেয়াদ কিন্তু 5 বছর হলেও রাষ্ট্রপতি চাইলে তাকে যে কোনো সময় পদত্যাগ করাতে পারেন, কারণ তিনি রাষ্ট্রপতি সন্তুষ্টির ওপর পদে থাকেন। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, কোন অনুচ্ছেদ নাগাল্যান্ডের জন্য বিশেষ বিধান প্রদান করে? তো নাগাল্যান্ডের জন্য যে বিধানটা প্রদান করা হচ্ছে সেটা কিন্তু আর্টিকেল 371-এর এ। তো 371-এ নাম্বার আর্টিকেলে নাগাল্যান্ড সম্পর্কে বলা রয়েছে, তার বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে, সেগুলো সম্পর্কে দেওয়া রয়েছে। এখানে দেখবে তোমরা 13 নম্বর সংবিধান সংশোধনী অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, যেটা সাল 1962-তে করা হয়েছে, এই অনুচ্ছেদটি কিন্তু যুক্ত করা হয়েছিল এখানে। অবশ্যই কিন্তু নাগাল্যান্ডের জন্য এই আর্টিকেলটা গুরুত্বপূর্ণ রয়েছে, আমাদের 371-এর এ নাম্বার আর্টিকেল নাগাল্যান্ডের সাথে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন আছে, লোকপাল এবং লোকায়ুক্ত আইন এটি কবে পাস হয়েছিল? তো লোকপাল এবং লোকায়ুক্ত আইন কিন্তু পাস হয়েছিল সাল 2013-তে। অপশান নাম্বারে আমাদের সঠিক অ্যান্সার হবে, এবং এখানে কিন্তু দেখবে দুর্নীতি দমনের লক্ষ্যে এই আইনটি পাস করা হয়, এবং জানুয়ারি 2014 থেকে এটি কিন্তু প্রধানত কার্যকর করা হয়েছে। পরবর্তী প্রশ্ন আছে, ভারতের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করে থাকেন? অবশ্যই ভারতের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেছিলেন ভারতের রাষ্ট্রপতি। অপশান নাম্বারে সঠিক অ্যান্সার হয়ে যাবে, এবং এখানে দেখবে যে সাধারণত সুপ্রিম কোর্টের প্রবীণতম বিচারপতিই কিন্তু এই পদে নিয়োগ করা হয়ে থাকে। নেক্সট রয়েছে, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে। আয়তনের দিক থেকে যদি বলা হয় বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল, তো জম্মু অ্যান্ড কাশ্মীর আমাদের রাইট অ্যান্সার হবে। কিন্তু এখানে কিন্তু দেখবে যে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল বলা হয়েছে, যদিও এটা কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের বর্তমানে কিন্তু জম্মু কাশ্মীর নয়। তো এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? অবশ্যই এক্ষেত্রে আন্দামান নিকোবর যেটা রয়েছে সেটা তোমরা অপশানে রয়েছে অপশান নাম্বার সি, এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে। 2019 সালে জম্মু অ্যান্ড কাশ্মীর রাজ্যটি ভেঙে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল, যেটা জম্মু অ্যান্ড কাশ্মীর এবং লাদাখে পরিণত করা হয়েছে, সেটা কিন্তু আমরা জানি যে জম্মু কাশ্মীরকে ভেঙে কিন্তু এখানে জম্মু কাশ্মীর এবং লাদাখে পরিণত করা হয়েছিল। কিন্তু যদিও কিন্তু পরবর্তীকালে এটা সংবিধান সংশোধনীর মাধ্যমে এটাকে আবার আমাদের কিন্তু লাদাখ হচ্ছে আমাদের বর্তমানে ইউনিয়ন টেরিটরি, এবং জম্মু কাশ্মীর যেটা কিন্তু একটা স্বাধীন রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করেছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? তো জাতীয় মানবাধিকার কমিশন NHRC ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, এটা প্রতিষ্ঠিত হয়েছিল সাল 1993-তে। অপশান নম্বরে সঠিক অ্যান্সার। এখানে দেখবে যে এটি একটি সংবিধিবদ্ধ সংস্থা, অর্থাৎ স্ট্যাচুটরি বডি, যা মানবাধিকার সুরক্ষার কাজ করে থাকে। নেক্সট, কেন্দ্রীয় সতর্কতা কমিশন CVC, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন
কবে এটি গঠন করা হয়েছিল? তো 1964 সালে গঠন করা হয়েছিল সিভিসি, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন। আর এখানে দেখে রাখবে যে সান্তানাম কমিটির সুপারিশে দুর্নীতি রোধ করার জন্যই কিন্তু এই কমিশনকে মূলত গঠন করা হয়েছে। এই কমিশনের মূল কাজ রয়েছে কেন্দ্র সরকারের জন্য যে সমস্ত অন্যান্য সংস্থাগুলো রয়েছে তাদের উপর বিশেষভাবে নজরদারি চালানো। পরবর্তী প্রশ্ন আছে, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু, অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার হয়ে যাবে, এবং তিনি উত্তরপ্রদেশের রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তী প্রশ্ন আছে, ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি? তো ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য রয়েছে অন্ধ্রপ্রদেশ, অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার হবে। এবং এটা দেখবে যে 1953 সালে তেলুগু ভাষীদের জন্য যে এই যে রাজ্যটা অন্ধ্রপ্রদেশ, এটা কিন্তু গঠন করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন আছে, রাজ্য তালিকা অর্থাৎ স্টেট লিস্টে বর্তমানে কতগুলো বিষয় রয়েছে? তো স্টেট লিস্টে যে সমস্ত বিষয় রয়েছে সেগুলোর মধ্যে টোটাল যে বিষয় সংখ্যা 61টি কিন্তু রয়েছে। মূল যে সংবিধান রয়েছে আমাদের ভারতের, সেখানে রাজ্য তালিকায় 66টি বিষয় ছিল, কিন্তু 42 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে 5টি বিষয় যুগ্ম তালিকায় স্থানান্তর করা হয়েছে। পরবর্তী প্রশ্ন আছে, ভারতে প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল? ভারতে প্রথম যে জেনারেল ইলেকশন যেটা কন্ডাক্ট করানো হয়েছিল 1951 থেকে 52 সালে, অপশান নম্বর বি সঠিক অ্যান্সার হয়ে যাবে। এবং ভারতের লোকসভা ও বিধানসভাগুলোর জন্য প্রথমবার এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে শুরু করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন আছে যে স্বাধীন ভারতের প্রথম আইন কমিশন কবে গঠিত হয়েছে? স্বাধীন ভারতের প্রথম আইন কমিশন গঠন করা হয়েছিল সাল 1955 সালে, অপশান নম্বর ডি সঠিক অ্যান্সার হবে। এম.সি. সেতালভাত আমরা সকলেই নাম শুনেছি, তিনি কিন্তু স্বাধীন ভারতের প্রথম আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন, অবশ্যই অত্যন্ত ইম্পর্ট্যান্ট। পরবর্তী প্রশ্ন আছে, তথ্য অধিকার আইন যেটাকে আমরা আরটিআই বলে থাকি, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, এটা কত সালে পাস হয়েছিল? অবশ্যই রাইট অ্যান্সার হবে 2005 সালে। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট এটা কিন্তু পাস করা হয়েছে। এই আইনটি নাগরিকদের জন্য সরকারি তথ্যের স্বচ্ছতা যাচাই করার অধিকার কিন্তু আমাদেরকে প্রদান করে। পরবর্তী প্রশ্ন আছে, প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টে মোট কতজন বিচারপতি রয়েছেন? তো টোটাল বিচারপতির সংখ্যা ইনক্লুডেড আমাদের প্রধান বিচারপতি, তো অবশ্যই একজন প্রধান বিচারপতি সহ 33 জন সাধারণ বিচারপতি কিন্তু সুপ্রিম কোর্টে থাকেন। তো বর্তমানে টোটাল জেরা সংখ্যা 34, অপশান নম্বর সি সঠিক অ্যান্সার। বর্তমানে একজন বিচারপতি সহ 33 জন সাধারণ বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয়েছে। পরবর্তী প্রশ্ন আছে, সংবিধানের কোন অংশ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি নিয়ে কাজ করে? তো অবশ্যই আমরা জানি যে ডিপিএসপি বা ডিরেক্টিভ অফ স্টেট পলিসি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটা আমরা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নিয়েছি, এটা কিন্তু আমাদের সংবিধানের যে পার্ট নাম্বার 4-এ কিন্তু দেওয়া রয়েছে। কত নম্বর আর্টিকেলে এটা দেওয়া রয়েছে? এটা কিন্তু আমাদের আর্টিকেল 36 থেকে 51 নম্বর আর্টিকেলের মধ্যে এটা রয়েছে। নেক্সট কোশ্চেন আছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি কোন অনুচ্ছেদে লেখা রয়েছে? অবশ্যই ইউপিএসসি বা আমাদের স্টেট পিএসসি, যেগুলো কিন্তু আর্টিকেল নাম্বার 315-তে রয়েছে। এই অনুচ্ছেদ অনুযায়ী কেন্দ্র ও রাজ্যের জন্য আলাদা আলাদা পাবলিক সার্ভিস কমিশন গঠনের বিধান রয়েছে। নেক্সট কোশ্চেন আছে, সংবিধানের কোন অনুচ্ছেদ নতুন রাজ্য গঠন সাথে সম্পর্কিত? অবশ্যই নতুন রাজ্য যখন গঠন করা হয় সেক্ষেত্রে আমাদের সংবিধানের একটি অনুচ্ছেদ কাজে আসে, যেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 3, যেটা আমাদের একদম ফার্স্টেই রয়েছে। সংসদ আইনের মাধ্যমে নতুন রাজ্য তৈরি, সীমানার পরিবর্তন বা নাম পরিবর্তন কিন্তু করতে পারে। কে করতে পারে? অবশ্যই সংসদ, পার্লামেন্ট কিন্তু তাদের হাতে এই ক্ষমতা রয়েছে। পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে অবশ্যই সংবিধানের যুগ্ম তালিকা, যেটাকে আমরা কনকারেন্ট লিস্ট বলে থাকি, এটা আমরা কোথা থেকে নিয়েছি? অবশ্যই এটা কিন্তু আমরা নিয়েছি অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। আমরা জানি আমাদের সংবিধানের বিভিন্ন পার্ট বিভিন্ন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, ঠিক সেই রকম আমরা যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট সেটা কিন্তু আমরা অস্ট্রেলিয়া থেকে নিয়েছি। যুগ্ম তালিকা সেটা কোন জিনিস? সেটা হচ্ছে আমরা দেখেছি যে আমাদের কিছু স্টেট লিস্টে কিছু বিষয় রয়েছে, সেন্ট্রাল লিস্টে কিছু বিষয় রয়েছে, কিন্তু এমন কিছু বিষয় যেমন শিক্ষা রয়েছে, স্বাস্থ্য রয়েছে, এই যে জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের কেন্দ্র সরকারের লিস্টেও পড়ে, আবার স্টেট লিস্টেও পড়ে। তো এটাকে কিন্তু আমাদের যুগ্ম লিস্ট অর্থাৎ কনকারেন্ট লিস্টে কিন্তু দেওয়া রয়েছে। তো অবশ্যই এটা কিন্তু আমাদের দেখে রাখতে হবে, যেটা আমরা অস্ট্রেলিয়া থেকে নিয়েছি। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতির ইমপিচমেন্ট যে পদ্ধতি কোন অনুচ্ছেদে বর্ণিত রয়েছে? রাষ্ট্রপতির ইমপিচমেন্ট সম্পর্কিত যে তথ্য, যেটা কিন্তু আর্টিকেল নাম্বার 61-তে দেওয়া রয়েছে। সংবিধানের লঙ্ঘনের
মানে রাষ্ট্রপতিকে এখানে ইমপিচমেন্ট কখন করা যেতে পারে, যদি রাষ্ট্রপতি একটাই মাত্র তোমাদের একটাই পদ্ধতি রয়েছে যখন কিন্তু রাষ্ট্রপতিকে ইমপিচমেন্টের মাধ্যমে সরানো যেতে পারে, সেটা হচ্ছে যখন কোনো রাষ্ট্রপতি সংবিধানকে অবমাননা করছে বা সংবিধান অনুসারে কাজ করছে না, শুধুমাত্র সেই ক্ষেত্রেই কিন্তু কোনো রাষ্ট্রপতির ওপর ইমপিচমেন্টের যে পদ্ধতি সেটাকে কিন্তু একদম প্রয়োগ করা যেতে পারে। পরবর্তী প্রশ্ন আছে, কোন কমিটি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ করেছিল? তো এই যে আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, যেটা কিন্তু অবশ্যই বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে এটা তৈরি করা হয়েছিল, যেটা 1957 সালে এই কমিটি তার রিপোর্ট জমা দিয়েছিল এবং বলবন্ত রায় মেহতা কমিটির মাধ্যমে 3টে স্তর বিশিষ্ট পঞ্চায়েতি রাজ সিস্টেম প্রথম চালু হয় এবং এটা ফার্স্ট যে জায়গায় চালু হয়েছিল সেটা হচ্ছে রাজস্থানের নাগৌর ডিস্ট্রিক্টে। পরবর্তী প্রশ্ন আছে, গ্রাম সভা কাদের নিয়ে গঠিত হয়? তো গ্রাম সভা অবশ্যই এটি গ্রামের সমস্ত প্রাপ্তবয়স্কদের নিয়ে গঠিত হয়ে থাকে। গ্রাম সভা গ্রামের ভোটার তালিকায় নাম থাকা প্রতিটি বয়স্ক নাগরিক গ্রাম সভার কিন্তু সদস্য। নেক্সট আছে জাতীয় মহিলা কমিশন, ন্যাশনাল আমাদের রয়েছে জাতীয় মহিলা কমিশন রয়েছে, ন্যাশনাল কমিশন ফর ওমেন্স। এটি কবে গঠিত হয়? 1992 সালে গঠিত হয়েছিল জাতীয় মহিলা কমিশন। এটি নারীদের সাংবিধানিক এবং আইনি অধিকার রক্ষা নিশ্চিত করার জন্য তৈরি করা হয়েছে। নেক্সট, কেন্দ্রীয় তালিকা অর্থাৎ ইউনিয়ন লিস্টে মূলত কতগুলি বিষয় রয়েছে? তো ইউনিয়ন লিস্টে টোটাল 97টি বিষয় রয়েছে। বর্তমানে কেন্দ্রীয় তালিকায় যে সংখ্যাটা বেড়ে কিন্তু হয়েছে 100টি। অবশ্যই এটা কিন্তু আমাদের মূল সংবিধানের কথা বলা হচ্ছে 97টি যেটা ছিল, কিন্তু বর্তমানে সেই সংখ্যাটা বেড়ে হয়েছে 100টি। এটা হচ্ছে ইউনিয়ন অর্থাৎ কেন্দ্রীয় যে তালিকা রয়েছে সেখানে। অবশ্যই যদি তোমাদের ভালো মনে হয় কোশ্চেন এবং ক্লাস, অবশ্যই একটা লাইক কিন্তু করে রাখবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, কোন অনুচ্ছেদের অধীনে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার অর্থাৎ রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস নিশ্চিত করা হয়েছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে আর্টিকেল নাম্বার 32 এর মাধ্যমে কিন্তু সাংবিধানিক প্রতিবিধানের অধিকারের কথা বলা রয়েছে, যেটা আর্টিকেল 32 এর মাধ্যমে রয়েছে। ডক্টর বি.আর. আম্বেদকর এই অনুচ্ছেদটিকে সংবিধানের হৃদয় এবং আত্মা বলে অভিহিত করেছেন। তার কারণ এই আর্টিকেলের মাধ্যমে আমরা কিন্তু ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যেতে পারি যখন আমাদের মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস লঙ্ঘিত হয়। কতগুলো ফান্ডামেন্টাল রাইট রয়েছে? 6টি কিন্তু আমাদের মৌলিক অধিকারের সংখ্যা রয়েছে। যদি আমরা এই সমস্ত মৌলিক অধিকার লঙ্ঘিত হয় 32 নম্বর আর্টিকেলের মাধ্যমে সুপ্রিম কোর্ট অথবা 226 নম্বর আর্টিকেলের মাধ্যমে কিন্তু আমরা হাইকোর্টের দ্বারস্থ হতে পারি। নেক্সট কোয়েশ্চেন আছে, সংবিধানের 104তম সংশোধনীর আগে লোকসভায় সর্বোচ্চ কতজন অ্যাংলো ইন্ডিয়ানকে সদস্যকে মনোনীত হতে পারতেন? তো অবশ্যই আমরা জানি যে এর আগে কিন্তু টোটাল লোকসভায় 2জন কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান রয়েছে যাদেরকে কিন্তু মনোনীত করা হতো লোকসভাতে। যেটা মনোনীত করতেন কে? অবশ্যই ভারতের রাষ্ট্রপতি, তিনি কিন্তু মনোনীত করতেন। যে জিনিসটা আমরা এখনও দেখতে পাই রাজ্যসভার ক্ষেত্রে। ঠিক আছে, তো রাজ্যসভায় কতজনকে মনোনীত করা হয় অবশ্যই সেটা তোমরা বলবে। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু 104 নম্বর যে সংবিধান সংশোধনী রয়েছে সেটার মাধ্যমে কিন্তু একদম নির্মূল করে দেওয়া হয়েছে, যেটা 2020 সালে এই মনোনয়ন ব্যবস্থা আইনতভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন আছে, প্রথম রাজ্য পুনর্গঠন আইন এটি কবে পাস হয়েছে? তো রাজ্য পুনর্গঠন আইন যেটা পাস করা হয়েছিল 1956 সালে। এটা দেখে রাখবে যে ফজল আলী কমিশনের সুপারিশের ভিত্তিতেই কিন্তু এই আইন কার্যকর করা হয়েছিল, রাজ্য পুনর্গঠন কমিশন। নেক্সট কোয়েশ্চেন, কোন অনুচ্ছেদের অধীনে একটি রাজ্যের রাজ্যপাল নিযুক্ত হয়ে থাকেন? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে অনুচ্ছেদ নাম্বার 155 অধীনে কিন্তু একটি রাজ্যের রাজ্যপাল তিনি কিন্তু নিযুক্ত হয়ে থাকেন। ভারতের রাষ্ট্রপতি সরাসরি রাজ্যপালদের নিয়োগ করে থাকেন। নেক্সট, ভারতীয় সংবিধান কবে পুরোপুরি কার্যকর করা হয়? তো এখানে কিন্তু আমাদের দুটো দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমাদের ভারতের জন্য, ভারতীয়দের জন্য। একটি হচ্ছে আমাদের যে দিনে আমাদের সংবিধানকে গ্রহণ করা হচ্ছে সাল 1949-এর 26শে নভেম্বর, যে দিনে আমাদের সংবিধানকে গ্রহণ করা হয়েছিল এবং সেই দিন থেকেই কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো কিন্তু একদম লাগু করে দেওয়া হয়েছিল। সব কিছু নয়, কিছু কয়েকটি বিষয়। তো সেই দিন আমরা কিন্তু কনস্টিটিউশন ডে বা সংবিধান দিবস হিসাবে আমরা এই 26শে নভেম্বর তারিখটিকে কিন্তু বেছে নিয়েছিলাম। কিন্তু পরবর্তীকালে আবার এই জিনিসটা সম্পূর্ণ আমাদের সংবিধানে যা কিছু রয়েছে সব কিছু একদম টোটালি ফুলি কিন্তু একদম
আমাদের কার্যকর করে দেওয়া হলো কোন তারিখে? 26শে জানুয়ারি 1950, যেদিন থেকে আমাদের ভারত একদম রিপাবলিক অর্থাৎ প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করছে 26শে জানুয়ারি 1950-এ। এই দিন আমরা রিপাবলিক ডে হিসাবে কিন্তু সেলিব্রেট করছি। অবশ্যই তোমরা বলবে 2026-এর 26শে জানুয়ারি আমাদের রিপাবলিক ডে দুইজন কিন্তু মুখ্য অতিথি হিসাবে অংশগ্রহণ করেছিলেন। অবশ্যই তারা কোন কোন দেশ থেকে রয়েছেন সেটা কিন্তু অবশ্যই তোমরা বলবে। পরবর্তী প্রশ্ন আছে যে মৌলিক কর্তব্যের ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো মৌলিক কর্তব্য এই ধারণাটি নেওয়া হয়েছে মূলত আমাদের রাশিয়ার সংবিধান থেকে। মৌলিক কর্তব্যের সংখ্যা কতগুলো রয়েছে? অবশ্যই তোমরা বলবে 1976-এর 42 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে 10টি মৌলিক কর্তব্যকে কিন্তু এখানে যুক্ত করা হয়েছে এবং পরবর্তীকালে আরও একটি মৌলিক কর্তব্যকে কিন্তু এখানে যুক্ত করা হয়েছে। ঠিক আছে, সেটা কত সালে করা হয়েছে? 2002 সালে। 2002 সালের 86 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু আরও একটি মৌলিক কর্তব্যকে যুক্ত করা হয়, যেটা কিন্তু ছিল আমাদের মূলত শিক্ষা সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন আছে সংবিধানের দশম তপশিল কিসের সাথে সম্পর্কিত রয়েছে? তো অবশ্যই দশম শিডিউলের কথা বলা হচ্ছে। তো এখানে 10 শিডিউলে কিন্তু আমাদের দেওয়া রয়েছে দলত্যাগ বিরোধী আইন, অর্থাৎ এখানে কিন্তু আমাদের যে দলত্যাগ বিরোধী আইন সম্পর্কে কিন্তু বলা রয়েছে, যেটা 1985 সালের রাজনৈতিক যে দলত্যাগ রুখতে এটা কিন্তু কার্যকর করা হয়েছিল, যেটা দশম তপশিল অর্থাৎ 10 শিডিউলে কিন্তু আমাদের দেওয়া রয়েছে অ্যান্টি ডিফেকশন ল। পরবর্তী প্রশ্ন আছে নিচের কোন রাজ্যে বর্তমানে বিধান পরিষদ নেই? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় কিন্তু এটা আমাদের থাকতে পারে। কোন কোন রাজ্যে বিধান পরিষদ রয়েছে এবং কোন কোন রাজ্যে নেই? তো জিনিসটা হচ্ছে এমন যে আমাদের পার্লামেন্টের ক্ষেত্রে যে একটা উচ্চকক্ষ রয়েছে, একটা নিম্নকক্ষ রয়েছে। উচ্চকক্ষ আমাদের রাজ্যসভা, নিম্নকক্ষ আমাদের লোকসভা। ঠিক সেরকম আমাদের রাজ্যের বিধানমণ্ডলের ক্ষেত্রে উচ্চকক্ষ রয়েছে, সেটা হচ্ছে বিধান পরিষদ, এবং নিম্নকক্ষ হচ্ছে বিধানসভা। তো বিধানসভা আমাদের প্রত্যেকটা রাজ্যেই রয়েছে, কিন্তু বিধান পরিষদ সমস্ত রাজ্যে নেই। শুধুমাত্র আমাদের এমন 6টি রাজ্য রয়েছে যে রাজ্যে আমাদের কিন্তু বিধান পরিষদ উপস্থিত আছে বর্তমানে। তো সেই রাজ্যগুলো কোনগুলো সেগুলো একটু বলে দিই তোমাদের। টোটাল 6টি রাজ্যের মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। এদের কিন্তু নিজস্ব বিধান পরিষদ রয়েছে। পশ্চিমবঙ্গের আগে ছিল, কিন্তু পরবর্তীকালে পশ্চিমবঙ্গে কিন্তু এখান থেকে সরে গেছে, এবং যদিও কিন্তু পরবর্তীকালে আবারও কিন্তু এটার অ্যাপ্লাই করা হয়েছে আর কি, এখনও পর্যন্ত সেটা চালু হয়নি আর কি। যাই হোক, এখানে কিন্তু বর্তমানে 6টি রাজ্য রয়েছে, যে 6টা রাজ্যের নাম তোমাদের মুখস্থ রাখতে হবে। এখানে বলা হয়েছে কোন রাজ্যের নেই, সুতরাং উত্তরপ্রদেশের রয়েছে, বিহারের রয়েছে এবং মহারাষ্ট্রের রয়েছে। তামিলনাড়ুর কিন্তু কোনো রকম বিধান পরিষদ নেই। পরীক্ষায় তোমাদের এখান থেকে প্রশ্ন একটা থাকতে পারে। পরবর্তী প্রশ্ন রয়েছে লোকসভার অধিবেশন পরিচালনার জন্য প্রয়োজনীয় কোরাম কত? তো লোকসভার যে অধিবেশন পরিচালনা করার জন্য, অর্থাৎ কোরাম মানে তো তোমরা বোঝো যে মোট সদস্যের 1/10 অংশ, অর্থাৎ 10%, আমরা যদি পার্সেন্টেজে বলি, তো এক্ষেত্রে কিন্তু এই এত অংশ কিন্তু অবশ্যই তোমাদের প্রয়োজন রয়েছে লোকসভার অধিবেশনকে পরিচালনা করার জন্য। এখানে দেখবে তোমাদের স্পিকারকে সহ, অবশ্যই স্পিকার কিন্তু এখানে ইনক্লুডেড, ঠিক আছে, কারণ স্পিকারই কিন্তু আমাদের লোকসভার স্পিকারকে কেন এখানে ইনক্লুড করা হচ্ছে, তার কারণ হচ্ছে স্পিকার কিন্তু অন্য কোনো জায়গা থেকে আসেনি, কারণ স্পিকার কিন্তু এই লোকসভারই একজন সদস্য, অন্যান্য সদস্যের মতো ইনিও কিন্তু একজন সদস্য রয়েছে। যেমনটা আমাদের রাজ্যসভায় হয়ে থাকে, রাজ্যসভার যে সভাপতিত্ব করে থাকেন উপরাষ্ট্রপতি, তিনি কিন্তু সেই রাজ্যসভার অন্যান্য সদস্যদের মতো নয়, তিনি কিন্তু আলাদাভাবে তার নিযুক্তি হয়ে আসে, ঠিক আছে, তিনি কিন্তু উপরাষ্ট্রপতি, তিনি এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা, যেটা আর্টিকেল নাম্বার 64 থেকে আমরা জানতে পারি। কিন্তু এক্ষেত্রে আমাদের লোকসভার ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা একদমই আলাদা। এই জন্য কিন্তু এখানে স্পিকারকে ইনক্লুড করতে হচ্ছে। 1/10 উপস্থিত না থাকলে সভার কাজ শুরু করা যায় না, একদম স্পিকারকে ইনক্লুড করে, ঠিক আছে, সেটা কিন্তু দেখে রাখবে। পরীক্ষা এখান থেকে না এই একটা কনসেপ্টের ওপর থেকে অনেক প্রশ্ন হয়েছে আমাদের কেন্দ্রীয় এসএসসির এক্সামে। পরবর্তী প্রশ্ন আছে ভারতীয় সংবিধানে একক নাগরিকত্ব অর্থাৎ সিঙ্গেল সিটিজেনশিপের ধারণা কোন অনুচ্ছেদ থেকে পাওয়া যায়? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে আর্টিকেল নাম্বার 5 থেকে আমরা পাই একক নাগরিকত্ব। এটা কোন দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত হয়েছে? অবশ্যই এটা ব্রিটেনের সংবিধান থেকে কিন্তু অনুপ্রাণিত। পরবর্তী প্রশ্ন রয়েছে
ভারতের প্রস্তাবনা ভারতকে কী হিসাবে ঘোষণা করে? অবশ্যই ভারতের প্রস্তাবনা রয়েছে, সেখানেই কিন্তু ভারতের সমস্ত কিছু একদম আমরা জানি না, একটা বই যখনই আমরা খুলি তখনই বইয়ের সূচিপত্র দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি যে বইয়ের মধ্যে কী কী রয়েছে আর কী কী নেই। ঠিক তেমনই কিন্তু আমাদের ভারতের সংবিধানের যে প্রস্তাবনা রয়েছে, যার মধ্যে কিন্তু সম্পূর্ণ ভারতীয় সংবিধানের জিস্ট আকারে কিন্তু সব কিছু দেওয়া রয়েছে, যেখানে কী কী রয়েছে: সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। এই যে কথাগুলো রয়েছে, এই কথাগুলোর মাধ্যমেই স্পষ্টত এখানে দেখা যাচ্ছে যে ভারত কী ধরনের একটি রাষ্ট্র। এটাই কিন্তু আমাদের প্রস্তাবনা সম্পর্কে সম্পূর্ণ কিছু বিশ্লেষণ করে দিচ্ছে। আর আমাদের ভারতের সংবিধানকে এখনও পর্যন্ত একবারই কিন্তু সংশোধন করা হয়েছে। কত সালে? প্রস্তাবনা মানে সংবিধানের আমাদের প্রস্তাবনাকে, তো প্রিয়াম্বেল যেটাকে আমরা বলছি। 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সাল কত? 1976-এর 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এই শব্দগুলিকে কিন্তু যুক্ত করা হয়েছিল। আর এই প্রস্তাবনা এটা কোথা থেকে আসছে? এটা কিন্তু আর কোনো জায়গা থেকে নয়। জওহরলাল নেহরু 13ই ডিসেম্বর 1946 তারিখটা তোমরা মনে করো, সেই দিন কিন্তু জওহরলাল নেহরু অবজেক্টিভ রেজলিউশন নিয়ে এসেছিলেন গণপরিষদের, যখন গঠন করা হয়েছিল তারপর, তাই না? তো সেই সময় কিন্তু তিনি যখন এটা পাস করিয়েছিলেন, সেটাই কিন্তু পরবর্তীকালে প্রস্তাবনার আকারে কিন্তু আমরা পেয়েছি। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল? তো আমরা এটা দেখেই নিয়েছি যে 26শে নভেম্বর 1949-এ গণপরিষদকে কিন্তু গ্রহণ করা হয়েছিল, যেদিন আমরা 26শে নভেম্বর সংবিধান দিবস হিসাবে এটাকে আমরা পালন করে আসছি। পরবর্তী প্রশ্ন, বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্যের উল্লেখ রয়েছে? অবশ্যই টোটাল কিন্তু এখনও পর্যন্ত 11টি আমাদের মৌলিক কর্তব্যের সংখ্যা রয়েছে, যেটা কিন্তু আমাদের 10টা আগে থেকে ছিল, এবং পরবর্তীকালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 11 নম্বর যে মৌলিক কর্তব্য, যেটা শিক্ষার সুযোগ দেওয়া হয়, যেখানে 6 থেকে 14 বছর বয়সী যে সমস্ত শিশুরা রয়েছে তাদেরকে কিন্তু বিনামূল্যে এবং বাধ্যতামূলক যে শিক্ষা, সেটাকে কিন্তু প্রদান করতে হবে, যেটা তার অবশ্যই পিতামাতারও একটা কর্তব্য রয়েছে, সেটাকে কিন্তু এখানে বিশ্লেষণ করা রয়েছে, যেটা 2002 সালে এটা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, সংসদের যৌথ অধিবেশন কে সভাপতিত্ব করে থাকেন? আমরা জানি সংবিধানে কিন্তু আমাদের যে যৌথ অধিবেশন বা জয়েন্ট সিটিং, এটাকে কিন্তু হোস্ট করে থাকেন কে? অবশ্যই ভারতের প্রেসিডেন্ট কিন্তু তিনি আহ্বান করে থাকেন এই যৌথ অধিবেশনকে। কিন্তু যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করবে? লোকসভা স্পিকার করবে নাকি রাজ্যসভার উপরাষ্ট্রপতি করবে? মানে রাজ্যসভার সভাপতিত্ব যিনি করে থাকেন, উপরাষ্ট্রপতি তিনি করবেন। তো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই যখন যৌথ অধিবেশন আহ্বান করা হবে রাষ্ট্রপতির মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু লোকসভা স্পিকারই কিন্তু এক্ষেত্রে সভাপতিত্ব করবেন এই যৌথ অধিবেশন বা জয়েন্ট সিটিংয়ের সময়। রাষ্ট্রপতি অনুচ্ছেদ নম্বর 108-এর অনুসারে যৌথ অধিবেশন ডাকেন এবং স্পিকার কিন্তু তাতে সভাপতিত্ব করে থাকেন। পরবর্তী প্রশ্ন আছে, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। তিনি কিন্তু 1950 থেকে 1958 সাল পর্যন্ত এই পদে ছিলেন। নেক্সট কোশ্চেন, রাজ্যপালকে শপথ বাক্য কে পাঠ করিয়ে থাকেন? তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে, রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন সেই সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি। অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। এবং এই সম্পর্কে দেখে রাখবে, প্রধান বিচারপতির অনুপস্থিতিতে ওই হাইকোর্টের সবথেকে প্রবীণতম যিনি বিচারপতি, তিনি যদি থাকেন, তো তিনি কিন্তু সেক্ষেত্রে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন। তো অবশ্যই এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো ছিল, যেগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। অবশ্যই তোমাদের এগুলো কাজে আসবে। ভালো করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা এগুলোকে একটু দেখে রাখবে, কারণ এখান থেকে প্রশ্ন তোমাদের থাকতে পারে। শুধু সংবিধান থেকে আমরা এই কটা প্রশ্ন রেখেছি 40টা, তা নয়, এর আগেও অনেক সেশন আমরা নিয়েছি, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখবে। এছাড়া তোমাদের এক্সাম যেহেতু একদম সামনে চলে এসেছে, তার জন্য তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ, যেমন স্পোর্টস রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ ক্লাস, এছাড়া অন্যান্য যে সমস্ত যে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো রয়েছে, আবিষ্কারও হতে পারে, এই ধরনের গুরুত্বপূর্ণ টপিক, যেগুলো তোমরা একদম ডাইরেক্ট প্রশ্ন কমন পেয়ে যাবে, সেই ধরনের কয়েকটা টপিক নিয়ে পরবর্তীতে আমাদের ক্লাস থাকবে। অবশ্যই তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইবটা করে রাখবে, এবং অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক এবং শেয়ার করে দেবে। যেমনটা আমাদের ক্লাসের কন্টেন্ট, তার থেকেও আরও ভালোভাবে সুন্দরভাবে কিন্তু আমি এখানে সাজিয়েছি। আমি নিজে এটা কন্টেন্ট তৈরি করেছি, কোনো কন্টেন্ট রাইটারের মাধ্যমে কিন্তু নয়, তোমাদের আগেই বলে দিচ্ছি। অন্যান্য কিন্তু যে সমস্ত রয়েছে আর কিছু বললাম না। তো যাই হোক, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কমপ্লিট সংবিধান, কমপ্লিট ইন্ডিয়ান
কনস্টিটিউশন যেটা রয়েছে এখানে কিন্তু খুব সুন্দরভাবে এটা সাজানো রয়েছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে পুরো জিনিসটা যখন তোমরা পড়বে প্রথম থেকে শেষ পর্যন্ত, তারপর তোমরা কিন্তু জিনিসটা ভালোভাবে কিন্তু বুঝতে পারবে। একবার পড়ে যদি বুঝতে না হয়, অর্থাৎ বুঝতে যদি না পারো, সেক্ষেত্রে তোমরা 3 থেকে 4 বার যদি এটাকে রিভিশন দাও, আশা করছি প্রশ্ন উত্তর এখান থেকেই তোমরা বুঝতে তো পারবেই এবং কমন এখান থেকে পাবে। যে কজন এখনও পর্যন্ত এই পিডিএফটি নিয়েছে এখনও পর্যন্ত তারা কিন্তু মানে ভুলে থাকে যে অন্যান্য আমাদের সাবজেক্টের পিডিএফ প্রয়োজন রয়েছে। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কমপ্লিট সংবিধান থেকে রয়েছে, যেখানে আমরা গুরুত্বপূর্ণ আর্টিকেল, পার্টস, শিডিউল, গুরুত্বপূর্ণ ধারা এবং সংবিধান সংশোধনী সেই সমস্ত কিছু এখানে ইনক্লুড করেছি, যেগুলো তোমরা পরীক্ষায় ডাইরেক্ট কাউন্ট পাবে। শেষের দিকে কিন্তু আমরা দিয়েছি কিছু প্রশ্ন উত্তর, যেখানে 300-র ওপর প্রশ্ন উত্তরের সংখ্যা রয়েছে এবং প্রতিটি প্রশ্নের সাথে অতিরিক্ত তথ্য আমরা এমনভাবে প্রোভাইড করেছি যেগুলো তোমরা পড়ে গেলে তোমাদের মানে ফার্স্টের দিকে যে সমস্ত থিওরিটা দেওয়া রয়েছে এবং এই শেষের দিকে প্রশ্ন উত্তর যদি করে নাও, তাহলে তোমাদের মোটামুটি প্রশ্ন মুখস্থ তো হয়ে যাচ্ছে, তার সাথে সাথে আবার রিভিশনও হয়ে যাচ্ছে। সুতরাং এই টোটাল পিডিএফটা মিনিমাম তোমরা যদি 3 বার করে ফেলতে পারো, টোটাল 81টা পেজ রয়েছে, খুব একটা অসম্ভব কিছু নয়, ঠিক আছে। এখনও টাইম রয়েছে, যা টাইম রয়েছে তোমরা 2 বার তো এটা করেই ফেলবে, ঠিক আছে। তো যারা যারা এটা নিতে ইচ্ছুক রয়েছে, 110 টাকা এর প্রাইস রয়েছে। বেশি দেরি না করে অবশ্যই আমাদের অ্যাপ রয়েছে ডিসক্রিপশন বক্সে, তোমরা অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে এবং অবশ্যই রেজিস্ট্রেশন করে তোমরা কিন্তু এটাকে লগ ইন করে নেবে, দেন তোমরা এটা পারচেস করে নেবে। এখানে কিন্তু আমাদের টেলিগ্রামের লিঙ্কও দেওয়া রয়েছে, অবশ্যই যারা যারা তোমরা টেলিগ্রামে জয়েন করোনি অবশ্যই জয়েন করে নেবে। এছাড়া কমপ্লিট স্ট্র্যাটেজিকে তো আমরা আগে থেকে প্রোভাইড করে আসছি, যেগুলো কিন্তু এখানে সবই দেওয়া রয়েছে। টোটাল এখানে 126-এর কাছাকাছি আমাদের টপিকের সংখ্যা রয়েছে এবং 126টা আমাদের এখানে পেজ সংখ্যাও রয়েছে। তো অবশ্যই এখানে তোমরা দেখতে পারো সমস্ত গুরুত্বপূর্ণ টপিক এখানে কিন্তু দেওয়া রয়েছে এবং এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন উত্তর কমন পাবে এবং তোমাদের যে গুরুত্বপূর্ণ যে বিভিন্ন আবিষ্কারক, বিভিন্ন আমাদের গুরুত্বপূর্ণ স্পোর্টস পার্সোনালিটিস, তাদের গুরুত্বপূর্ণ যে অটোবায়োগ্রাফি বা কোন খেলায় কোন আমাদের ব্যক্তি যুক্ত রয়েছে সেই সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ স্ট্যাটিক জিকের ওয়ান স্টপ সলিউশন কিন্তু রয়েছে এই পিডিএফটি। টোটাল 126টা এখানে পেজ সংখ্যা রয়েছে, কোনো সমস্যা হবে না। তোমরা কিন্তু পিডিএফটা পারচেস করবে, দেন অ্যাপ থেকে সেটাকে কিন্তু তোমাদের ফোনে ডাউনলোড করে প্রিন্টও করতে পারবে। সেই অ্যাক্সেসও তোমাদের দেওয়া রয়েছে, কোনো সমস্যা যাতে না হয়। এছাড়া কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি তোমরা এটা আগেই দেখেছো, যাদের প্রয়োজন রয়েছে তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। এখানে প্রাচীন ভারত, মধ্য ভারত, আধুনিক ভারত সম্পর্কে ডিটেলসে দেওয়া রয়েছে, যেগুলো গুরুত্বপূর্ণ তথ্য, বিশেষ করে যেগুলো আমাদের পরীক্ষায় চলে এসেছে এবং আগামী দিনে আসতে যাচ্ছে, সেই সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া রয়েছে 80টা পেজের মধ্যে। যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই নেবে এবং শেষের দিকে ওয়ান শট টাইপের কিছু প্রশ্ন উত্তরও আমরা দিয়ে রেখেছি, যাতে তোমরা এখান থেকে পড়ে গেলে ডাইরেক্ট প্রশ্ন কমনও পেতে পারো। অবশ্যই কিন্তু তোমরা শেষ পর্যন্ত এই যে পিডিএফটা রয়েছে 80টা পেজে 2 থেকে 3 বার অবশ্যই করার চেষ্টা করবে। এছাড়া আমাদের কাছে অন্যান্য যে সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে, যেমন এসএসসি জিডি কনস্টেবল রয়েছে 2024-25 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এবং কারেন্ট অ্যাফেয়ার্স 2025 সেটা তো অ্যাভেলেবেল রয়েছে। তোমাদের বলে রাখি 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অনেকে বারবার মেসেজ করছো, তোমাদেরকে আর একটু কিছুদিন ওয়েট করে যেতে হবে, যেহেতু অ্যাপটা খুব শীঘ্রই তোমাদের আজকেই লঞ্চ করা হয়েছে। আর তোমরা কিন্তু অ্যাপের এখনও পর্যন্ত কাজ চলছে, যেখানে 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্স খুব শীঘ্রই আপডেট করে দেওয়া হবে এবং তার সাথে সাথে এসএসসি জিডি কনস্টেবল, আরপিএফ এসআই এবং বায়োলজি এগুলোও তোমরা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু অ্যাপে দেখতে পাবে। এনটিপিসি প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হয়ে যাবে আগামী 1 সপ্তাহের মধ্যে। এবং বর্তমানে যেগুলো অ্যাপে অ্যাভেলেবেল রয়েছে ইতিহাস, সংবিধান, ভারতের সংবিধান এবং টোটাল কিন্তু স্ট্যাটিক জিকে, এর সাথে রয়েছে 2025-এর কমপ্লিট মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং টোটাল কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। 2024-এরটা এটা কোনো জায়গাতেই আমরা দিইনি, তার কারণ 2024-এর তোমাদের এই মুহূর্তে কোনো রকম প্রয়োজন কিন্তু নেই, ঠিক আছে। তো এটা কিন্তু একদম ওয়েস্ট হয়ে যাবে পড়াটা। তো সেক্ষেত্রে 2025-এরটা অ্যাভেলেবেল রয়েছে বর্তমানে এবং ইতিহাস, সংবিধান এবং স্ট্যাটিক জিকে যার যেটা প্রয়োজন রয়েছে অবশ্যই তোমরা নিয়ে নেবে। এখানে স্ট্যাটিক জিকে প্রাইস কিন্তু আরও কমিয়ে দেওয়া হয়েছে, 160 টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে স্ট্যাটিক জিকে। অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্স থেকে যে অ্যাপ রয়েছে সেটাকে কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে। যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো। অবশ্যই কিন্তু তোমরা টেলিগ্রামে যুক্ত হবে। টেলিগ্রামে কিন্তু গুরুত্বপূর্ণ আমরা যে কোনো ধরনের আপডেট কিন্তু দিয়ে থাকি, যে কোনো ধরনের তোমাদের নোটিফিকেশান হোক বা আমাদের গুরুত্বপূর্ণ অ্যাডমিট কার্ড রিলেটেড যে কোনো কিছু, তো সবাই কিন্তু অবশ্যই দেখে নেবে, টেলিগ্রামটা একটু নজর রাখবে। টেলিগ্রামের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, অবশ্যই কিন্তু যুক্ত থাকবে। এছাড়া অন্যান্য কোনো ধরনের যদি ইস্যু তোমাদের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ধন্যবাদ।